নীরা জানে এই তিরস্কার তাকে ছোট করার জন্য নয়, মজবুত করার জন্য এই আঘাতগুলো শারমিন তাকে করে তার দুর্বল মুহূর্তে। নীরা উঠে গোসলখানায় ঢুকলো। চোখের পানি শাওয়ারের পানিতে মিলেমিশে একাকার। দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটু মুড়ে বসে রইল শাওয়ারের নিচে। সে নিজেকে তৈরি করতে হবে তাকে। সংগ্রামে জীবন পেয়েছে সে, সংগ্রাম ছাড়া টিকে থাকা পারবে না এই পৃথিবীতে। ছুটির দিন হওয়ায় শপিং মল আজ খুব সরগম। কাস্টমারের ভিড় বেড়েছে প্রসাধনী সামগ্রীর এই কর্নারটিতে। সাদা কালো ছাপার কামিজের ওপর কোম্পানি ট্যাগ লাগানো নেভি ব্লু টি শার্ট পরেছে নীরা, ওপরে হিজাব বাঁধা পরিপাটি করে। অন্যান্য মেয়েরা একটু আরেকটু সাজগোজ করলো, নীরা একদম সাদামাটা। সাজার বালাই নেই তার মুখশ্রীতে। বিনস্ত্র ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। কাস্টমার এগিয়ে আসলে হাসি মুখে সালাম দিয়ে জিজ্ঞেস করছে, হাই, ক্যান আই হেল্প ইউ ম্যাডাম? স্যার। যেই প্রোডাক্টটাতে কাস্টমার আগ্রহ দেখাচ্ছে সেটা যথাসাধ্য ধৈর্য এবং দক্ষতার সাথে উপস্থাপন করছে নীরা। মার্কেটিং পেশাটাই এমন, ধৈর্য, বাকপটুতা এবং দক্ষতা অপরিহার্য। দ্বিতীয় তৃতীয়টাতে বড্ড বেশি অভাব নীরার মধ্যে। তথাপি সে আজ বেস্ট দেখানোর চেষ্টা করছে প্রাণপণে। ম্যানেজার আজ নীরার কর্মচাঞ্চল্য দেখে বেশ অবাক হলো। অন্যদিন কাস্টমারের সাথে কথা বলতে গেলে তার মধ্যে চরতা লক্ষ্য করা যেত। প্রোডাক্ট সেল করতেও হড়বড়ানি ছিল খুব। আজ অনেকটা দক্ষতা দেখাচ্ছে সে। এক রাতের ব্যবধানে এত পরিবর্তন। ম্যানেজার লাঞ্চ টাইমের আগ পর্যন্ত নীরাকে অবজার্ভ করলো। গুরুতর ত্রুটি পাওয়া গেল না অন্য দিনের মতো। ম্যানেজার মনে মনে খুশি হলো। নীরার এই মাসের পারফরমেন্স যত ভালো না হলে ম্যানেজার তাকে জব থেকে ছাঁটাই করে দেবে বলে মনস্থির করেছিল। তবে এখন কেন যেন ম্যানেজারের মনটা নরম হলো কিছুটা। আরও তো অর্ধেক দিন বাকি মাসের, দেখাই যাক কী হয়। ম্যানেজার ভাবনা চিন্তা ভুলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। লাঞ্চ টাইমে কিছু স্টাফ দোকানের ভেতরে ফ্লোরে বসে লাঞ্চ শেষ করছিল, আর কিছু ক্যান্টিনে গেল। নীরা সহকর্মী শিলা সহ আরও দুজন মেয়ের সাথে লাঞ্চ করছিল বসে। ইতিমধ্যে ক্যান্টিন থেকে 3টে বার্গার নিয়ে সেখানে যোগ দিল তাদেরই আরেক সহকর্মী আরমান। একটা বার্গার নিজের কাছে রেখে বাকি দুটো নীরা এবং শিলার টিফিন বক্সের ঢাকনার উপর রাখল। নীরা এবং শিলা অপ্রস্তুত হয়ে সমস্যারে বলল, এইসব কি? বার্গারও চিনিস নে তোরা? আরমান বার্গারে কামড় দিয়ে হাসলো। নীরা শিলা একে অপরের মুখের দিকে তাকালো। শিলা নীরার চাহনি বুঝে খটমট করে চাইলো আরমানের মুখের দিকে। বলল, তোর চেয়ে ভালো চিনি এসব, বুঝলি? তাহলে প্রশ্ন করলি কেন? প্রশ্ন করবো না? তুই এখানে রাখলি কেন? ফটো তুলবো তাই। তোদের খাওয়ার জন্য রেখেছি, বল দি, খা চুপচাপ। আরমানের ধমকে বলা কথাগুলো শুনে শিলা হাত মুষ্টিবদ্ধ করে ওর বাহুতে ঘুষি দেয়। আরমান আহ করে শব্দ করে ওঠে, সাথে সাথে বলে, গুন্ডি, মারলি কেন? শিলা কিছু বলবে তখনই তাকে থামতে ইশারা করে নীরা। আরমানের দিকে তাকিয়ে বলে, এসব কি ঠিক আরমান? ক টাকার বেতন পাস তুই? মাত্র তো 7,000। তোর কাঁধে সংসারের ভার। এসব আজাইরে খরচ করতে নিষেধ করছি না তোকে? আরে আজাইরা কই? আজ তোর পারফরমেন্স দেখেই তো টিটটা দিলাম। এক রাতে এত বদলে গেলি কেমনে রে তুই? গতকালও কাস্টমার দেখলে তোতলাতি, আর আজ ফ্লুয়েন্টলি কথা বলছিস। আমি তো অনেক খুশি তোর উন্নতিতে। আরমান দ্বিতীয় কামড় বার্গারে দিয়ে ইয়াম ইয়াম করে। নীরা নিজের খাবারের অর্ধেক ওর দিকে এগিয়ে দিয়ে বলে, তোকে কতবার বলেছি আমার খাবার কিংবা শিলার খাবার শেয়ার করিস? অযথা খরচ করার প্রয়োজন কি বল? তুই সব বুঝেও অবুঝ কেন আরমান? আরমান সে কথা এড়িয়ে যায় শিলা এবং নীরাকে জোর করে বার্গারটা খাওয়ার জন্য। নীরা কিছুতেই খাবে না। শেষে মুচলেখা স্বরূপ আরমানকে ওয়াদা করতে হয় এমন অপচয় নেক্সট টাইম থেকে সে আর করবে না। যদিও আরমান জানে এসব ওয়াদা ফওয়াদা তার জন্য জাস্ট কথার কথা। শিলা ছাড়া বাকিরা ইশারায় টিপ্পনি করে আরমান এবং নীরাকে নিয়ে। তাদের ধারণা আরমান নীরার মধ্যে গভীর প্রেম। শুধু শিলা জানে সবার ধারণা ভুল। তবে হ্যাঁ, কোনো এক সময় আরমান নীরাকে বলেছিল সে ভালোবাসে নীরাকে। আরমান এখন নীরার কাছে ওয়াদাবদ্ধ। ফ্রেন্ডশিপ ছাড়া ভিন্ন কিছুই আরমান প্রত্যাশা করবে না আর। শিলা জানে আরমান একসময় কতটা চাইতো নীরাকে। নীরার কালো অতীত জানার পরও সে নীরাকে অসম্মান করেনি। নীরার খুশির জন্যে ওয়াদা করেছিল নীরাকে ওই নজরে আর দেখবে না সে। তাদের ফ্রেন্ডশিপটা টিকেই আছে ভালোবাসার নিষেধাজ্ঞা মান্য করে। আরমান এই বন্ধুত্বের সম্পর্ক নষ্ট করতে চায় না। তাই তো শিলার প্রপোজে সহজে হ্যাঁ করে দিয়েছে। হ্যাঁ, এই 3জন ছাড়া কেউ জানে না শিলা এবং আরমান সম্পর্কে আছে। কিছুদিন পর হয়তো বিয়েও করে নেবে তারা। আরমানের মন জুড়ে শিলা বর্তমান।
তবে নীরাকে সে যথেষ্ট পছন্দ করে, সম্মানের চোখে দেখে। এর ভিন্ন আর কিছু তার মনে এখন আর নেই ভাবলেও ভুল হবে। ভালোবাসা শব্দটা দ্রুতই শেষ হয় না। ঘোর কাটতে কারো বহু বছর লাগে, তো কারো চিরজীবন। নীরা সামান্য একটু ছিঁড়ে খেয়ে বাকিটুকু বার্গার সহকর্মীদের ভাগ করে দেয়। শিলা এবং আরমান অবাক হয় না তাতে। গত 3 মাস ধরে এই মেয়েকে তারা চেনে, চিনলেও ক্ষণে ক্ষণে অচেনা হয়ে পড়ে হঠাৎ নীরা তাদের চোখে। এই যেমন আজ বিস্তর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে। সবার চেয়ে আলাদা নীরা তাদের কাছে। এই খুশি, এই গম্ভীর। কাস্টমার এসে দাঁড়ালে হাসবে, তারপর মুখশ্রীতে মেঘের ঘনঘটা। চিন্তায় ডুবে থাকে সর্বক্ষণ। আরমানের এখনও মনে পড়ে প্রথম প্রথম যখন জয়েন করেছিল নীরা, তখনকার কথা। বোকা একটা মেয়ে, ভয়ে ততষ্ট থাকতো সবসময়। কাস্টমারের প্রশ্নে জর্জরিত হয়ে কেঁদেও ফেলেছে বহুবার। সাথে ম্যানেজারের ধমক আর বাকিদের উপহাসের নজর তো ছিলই তাকে ঘিরে। গতকালও ধমক খেলেও এতগুলো কাস্টমার এবং স্টাফের সামনে। বিনা দোষে ক্ষমা চাইতে হলো ওই বদ অসভ্য পুরুষ কাস্টমারের কাছে। নেহাতেই আরমানের জব প্রয়োজন ছিল বলে ম্যানেজার এবং ওই বদ লোকটার পার পেয়ে গেল। আরমান শিলার দিকে তাকিয়ে মুচকি হাসলো। শিলাও হাসলো লাজুক মুখে। যথারীতি কাজ পুরো দমে শুরু হলো আবার ওদের। কেউ কারো দিকে তাকানোর অবসর পাচ্ছে না কাস্টমার সামলাতে গিয়ে। নীরা সবেমাত্র একজন কাস্টমারকে বিদায় করে এলোমেলো আইলাইনারগুলো সাজাচ্ছিল। একটা নিতে 10টা এলোমেলো করে কেউ কেউ। নীরাকে ধৈর্য এবং বিনম্রতার সাথে সেটা হ্যান্ডেল করতে হয়। হঠাৎ পেছন থেকে মেহেরের কণ্ঠস্বর শুনে চমকিত হলো সে। আইলাইনারগুলো হাতের মুঠে নিয়ে ঘুরে দাঁড়ালো। মেহেরকে দেখে যতটা খুশি হয়েছিল, পাশে দাঁড়ানো ব্যক্তিটিকে দেখা মাত্র দ্বিগুণ অখুশি হলো সে। মুখ থেকে হাসি গায়েব হয়ে সেখানে ফুটে উঠল একরা অস্বস্তি। দৃষ্টি অবশ অবশ লাগলো। অনিচ্ছাপূর্বক হাসলো মেহেরের দিকে তাকিয়ে। মেহেরের আশপাশটায় চোখ বুলিয়ে বলল, কেমন চলছে তোর জব? আলহামদুলিল্লাহ, ভালো। নীরা আস্তে করে জবাব দিল, রাফসানের সাথে দেখা করতে এসেছিলাম এদিকটায়, ভাবলাম তোকেও দেখে যাই। তাছাড়া একটু পরই তো তোর ছুটি হবে, একসাথেই যাবো 3 জন, তাই এলাম। নীরার ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা হলো। ভেতরটা থরথর করে কাঁপছে। রাফসানকে নয়, সে যেন আহনাফকে দেখছে এমনভাবে আতঙ্কিত হলো। নীরা এখন আর আগের মতো অত দুর্বল নেই। তার মানসিকতা গত 2 বছরে অনেকটাই স্ট্রং হয়েছে। ভেতরের আবেগটা চাপতে তাই তেমন বেগ পেতে হলো না তার। মেহেরের কথা শুনেও রাফসানের দিকে দ্বিতীয়বার তাকালো না সে। কাপা হাতে ধরা আইলাইনারগুলো বক্সে রেখে হাত মুঠ করে পেছনে লুকিয়ে মেহেরকে বলে, আপু, আজ আমার দেরি হতে পারে। এতক্ষণ অপেক্ষা করবে শুধু শুধু? সমস্যা নেই, আমাদের এখানে কিছু কাজ আছে, তুই নিশ্চিন্তে কাজ শেষ কর, তোকে নিয়েই যাব। মেহের রাফসানকে এগিয়ে আসতে বলে। নীরার আশেপাশে সাজানো প্রোডাক্টগুলোই চোখ বুলিয়ে নেয়। নীরার পাশে দাঁড়ানো সেলস গার্লের সাথে কথা বলছে মেহের। মেয়েটির নাম আভা। নীরার চেয়ে বছর 1.5 বড়। 1 বছর হলো জবটা করছে সে। নীরার পরিচিত আপু জেনে মেহেরের সাথে বেশ খোশ মেজাজে পরিচিত হলো আভা। মেহের ভালো ব্র্যান্ডের অ্যাক্সেট মেকআপ ব্রাশ দেখাতে চাইলো তার কাছে। মেয়েটি বেশ উৎসাহ নিয়ে সেটা দেখাচ্ছে মেহেরকে। এদিকে নীরা রাফসানের সাথে একসঙ্গে কিছুতেই যেতে চাচ্ছে না। রাফসানের উপস্থিতিতেই অপছন্দ করছে সে। হোক রাফসান তার ব্যাপারে মেহেরকে হেল্প করেছিল, তবুও অপছন্দ নীরার সে। আহনাফের ভাইকেও নীরা আহনাফের মতোই অপছন্দ করে। শুধু রাফসানকে নয়, তার পুরো পরিবারকেই। এদের জন্যই আজ তার জীবন নরকসম। সে যতই সব ভোলার চেষ্টা করছে, ততই কেন এরা এসে সামনে দাঁড়াচ্ছে। তিক্ততায় ভরে ওঠে নীরার মন। মুখ চোখে কাঠিন্য চলে আসে। কেমন আছেন এরা? এগিয়ে এসে ভরাট গলায় বলল রাফসান। নীরা গত রাত নির্ঘুম কাটিয়ে মনে মনে নিজেকে শক্ত করেছে, প্রস্তুত করেছিল নিজেকে একা সকল প্রতিকূলতার সম্মুখীন হওয়ার মানুষে। এইখানে তার সব পরিশ্রম বিফলে গেল। আবার ফিরে এলো তার মধ্যে জড়তা। আমতা করে নত দৃষ্টিতে জবাব দিল, জি আলহামদুলিল্লাহ। রাফসানকে এড়িয়ে এসে মেহেরকে উদ্দেশ্য করে বলল, মেহের আপু, কিছু খুঁজছো তুমি? মেহের আভার নিকট থেকে পছন্দসই অ্যাক্সেট ব্রাশ নিল। তারপর আবার এদিক সেদিক দৃষ্টি ঘোরালো। আবার ততক্ষণে অন্য একজন কাস্টমারকে নিয়ে ব্যস্ত। নীরার ডাকে দৃষ্টি ঘোরানোর ক্ষান্ত দিয়ে মেহের বলল, হ্যাঁ রে, বাট প্রয়োজনীয় জিনিস দেখছি না তো। দেখছো না বলছো? এখানে প্রয়োজনীয় সব আছে, শুধু খুঁজে দেখার মতো দৃষ্টি থাকা চাই। তবে তোমাকে সেই কষ্ট আমি থাকতে করতে হবে না। বলো কী প্রয়োজন, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। বাহ, দারুণ বলেছিস তো। শারমিনের সিদ্ধান্ত তাহলে সঠিকই ছিল। তুই অনেকটা ইমপ্রুভ করেছিস কথাবার্তায়। এখন আর ভয় ভয় কথা বলিস না, চলাফেরাতেও জড়তা কম। গুড, এমন নীরাকেই তো চাই আমরা। কি বলো রাফসান? রাফসান নীরার দিকে স্থির চেয়ে মুচকি হাসলো মাথা নাড়িয়ে।
নীরার অসহ্য লাগছে এই লোকটাকে চোখের সামনে দেখতে। রাফসানের দৃষ্টির দিকে এক পলক চেয়ে চোখ ঘুরিয়ে নিল অবজ্ঞায়। রাফসানের মুখখানা সেই মুহূর্তে আধারে ঢেকে গেল। তার উন্মিলিত নয়নে বিষাদের ছায়া। মন ব্যথাতুর হয়ে বলে, মন প্রেয়সী, এত অবজ্ঞা কিসের লাগে? কোন সে দোষে করলে দোষে? এই রাফসান, আন্টির জন্য কি নেওয়া যায় বলো তো? রুশির জন্য তো কিছু নিতে হবে। রাফসানের কোনো জবাব পেল না মেহের। ভ্রুকুটি করে রাফসানের দিকে তাকিয়ে পিঠে হাত রেখে বলল, এই হুম? রাফসান এতক্ষণে স্বাভাবিক হলো। মেহের চোখ ছোট্ট করে তাকে বোঝার চেষ্টা করছে, কিন্তু ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে রাফসান। বুঝতে ব্যর্থ হয়ে মেহের কপাল কুঞ্চিত করে বলল, ধ্যান কোথায় তোমার? ও, আমি এক্সট্রিমলি সরি, একটু অন্যমনস্ক হয়েছিলাম। বলো, কি বলছিলাম? কথাটা শেষ করে পকেট থেকে মোবাইল বের করে স্ক্রল করছে। এই মুহূর্তে তার অনুভূতিগুলো লাগাম টানতে হবে। এখানে আসা তার উচিত হয়নি। বুকের মাঝে চেপে রাখা সেই অদ্ভুত অনুভূতিটা তাকে দেখা মাত্রই যে হৃদয় সমুদ্রে এমন তরঙ্গ বলয় তুলবে কে জানত। রাফসানের নির্লিপ্ত ভঙ্গিতে বলা জবাব মেহের মন খারাপের কারণ হয়। রাফসান মোবাইল মনোযোগ দিয়ে ফের একই কথা জিজ্ঞেস করে। মেহের বলে, কিছু না, যাও। মেহের মুখ ভেঙছে, গাল ফোলায়। সে খেয়ালই করলো না রাফসানের সতর্ক দৃষ্টি বারবার একজনের দিকে গিয়ে ঠেকছে। মেহের ভেবেছিল রাফসান তার অভিমান ভাঙাবে, কিন্তু তার কিছুই হলো না। রাফসান তাকে এক প্রকার উপেক্ষা করে নির্বিকার ভঙ্গিতে ঝুঁকে মোবাইল টিপছে। মেহের কপট রাগে ফুঁসতে লাগলো। সে ঘুণাক্ষরেও টের পেল না তার পাশের মানুষটির নির্বিকার ভঙ্গির আড়ালে কী অস্থিরতা ছিল। নীরা আগত কাস্টমারকে বিদায় করে আবার এসে দাঁড়ালো মেহেরের সামনে, বলল, সরি আপু। সরি কেন বলছিস পাগলি? এটা তো তোর ডিউটি। মেহের বলল, আচ্ছা, কি লাগবে বললে না তো? ও হ্যাঁ, আন্টি আর টুসির জন্য গিফট নিব ভাবছিলাম। এই ধর শাড়ি, 3 পিস, সাথে এই টাইপ কিছু আর কি। বুঝেছি, এগুলো এই ডান দিকের সেশনে আছে। আসলে আমার সেশনে শুধু বিউটি প্রোডাক্ট আছে, এটা অন্য একজনের দায়িত্বে। ওয়েট, আমি ওকে বলছি, তোমাকে দেখিয়ে দিবে। নীরা উঁচু গলায় আরমানকে ডাকলো। আরমানের অভ্যাস নীরা ডাক দিলেই মজা করে হ্যাঁ জানু বলে, তবে সবসময় নয়। আশেপাশে কেউ না থাকলেই এমনটা বলে। সে মেহের এবং রাফসানকে খেয়াল করেনি বলেই ডাকটা দিয়েছিল। একগাল হেসে এগিয়ে আসতেই মেহের এবং রাফসানকে দেখলো। মেহের বেশ চটে গেল আরমানের ডাকটা শুনে। চোখ রাঙিয়ে তাকিয়ে রইল নীরার দিকে। নীরা অপ্রস্তুত হয়ে পড়ল তাতে। আরমানকে পিটাতে ইচ্ছা করলো ওর। কতবার নিষেধ করেছে এমন বাজে মজা না করতে ওর সাথে। একা পাক, তারপর সে আজ কড়া কথা শুনিয়ে দেবে। তাতে বন্ধুত্ব না থাকলেও কিছু করার নেই। আরমান জিব্বা কামড়ে নীরার ক্ষুব্ধ দৃষ্টির দিকে চেয়ে সরি বলে। নীরা দাঁত কামড়ে রাগ দমন করে বলল, মেহের আপুকে তোমার সেশনে নিয়ে যাও তো। মেহের নামটা শুনে ঢোক গিলল আরমান। ভালো করে মেহেরের দিকে চেয়ে ভয় ভয় বলল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি বললে তখন নীরাকে? মেহের ভেতরে জমানো রাগটা আরমানের উপর ঝাড়ল। আপু, ওটা জাস্ট মজা করে বলেছি। উই আর জাস্ট ফ্রেন্ড। কোনো জাস্ট ফার্স্ট ফ্রেন্ডশিপ করবে না ওর সাথে। নীরা তোকে কি বলেছিলাম? মেহের ধমকে ওঠে। আপু, ও ভালো ছেলে, তুমি? নীরাকে থামিয়ে দিয়ে মেহের রাগত স্বরে বলে, আমাকে ভালো খারাপ চেনাতে আসবে না একদম। আরমান প্রতিবাদ করতে গিয়ে থেমে যায় নীরার ইশারায়। সে এখন ঝামেলা চাচ্ছে না। এমনিতেই তার ভেতর কি চলছে সেই কেবল জানে। মেহের আপুকে বাসায় গিয়ে খুলে বললে সে নিশ্চয়ই বুঝবে। নীরা মনে মনে নিজেকে তার জন্য প্রস্তুত করে নেয়। আরমানকে যেতে বলে শিলাকে ডাকে নীরা। মেহেরকে শিলার সাথে পাঠিয়ে বুকে হাত রেখে দম ছাড়ে অবশেষে সে। নীরা খেয়াল করেনি রাফসান তখনও সেখানে দাঁড়ানো। এদিকটায় ঘুরতে সামনের একজোড়া জ্বলন্ত চোখ দেখে আঁতকে ওঠে সে। তাহলে নীরার শব্দ করে দম ফেলাটা রাফসান দেখেছে? নীরা এদিক ওদিকের গোছানো পণ্য সামগ্রী ফের গোছায় রাফসানকে উপেক্ষা করে। বুকটা ঢিপঢিপ করছে তার। রাফসান চোয়াল শক্ত করে দ্রুত পদে মেহেরের ডাক শুনে সেদিকে চলে যায়। নীরা ঘাড় বাঁকি ভ্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করে রাফসানের যাওয়ার পথ চেয়ে। এই শহরের প্রাণচঞ্চলের উত্তাপে ম্লান পৌষ। এখানে কুয়াশা হায় অট্টালিকার পাছে। ঠিক আমারই মতো যেন হারিয়ে ফুরিয়ে নিঃশেষে বিভাজ্য বলতে আছে মাত্র এ দেহ। রাফসান গাড়ি ড্রাইভ করছে। ব্যাক সিটে বসে আছে নীরা। উদ্ভ্রান্ত নজরে বাইরেটা দেখছে সে। এমনভাবে বসে আছে যেন কোনো ভাস্করের নিপুণ হাতে তৈরি এক ছন্ন ছাড়া মানবীর ভাস্কর্য। সম্পূর্ণই বুঝি তার নৈরাশ্যে আচ্ছন্ন। এখানে থেকেও সে নেই এখানে। পাশে বসে মেহেরের ননস্টপ কথা বলেই যাচ্ছে। একটু পরপর বলছে বুঝছে না। রাফসান নীরবতা ভেঙে গম্ভীর মুখে ছোট্ট করে বলছে, হুম।
তারপর আবার বলে যাচ্ছে মেহের তার কাজের কথা, তার আসন্ন পোস্টিংয়ের কথা, সর্বোপরি তার বিষয়ে খুঁটিনাটি অনেক প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথা। রাফসান শুনছে না এমন নয়, সে শুনছে, তবে মনোযোগ তার পেছনে, দৃষ্টিও সতর্কে সেদিকেই বারবার ফিরে ফিরে যাচ্ছে। কি আছে সেখানে পৃথিবীর কেউ না জানুক, কেবল রাফসান তা জানে। কাউকে কি কখনো বলা হবে এই একপাক্ষিক অব্যক্ত প্রণয়োপাখ্যানের আদ্যপান্ত? হয়তো না, আবার হয়তো বা হ্যাঁ। আর মনে মনে বলে, কি বলে ভালোবাসা কেবল দর্শনে হয়? এই আমি তো তাকে ভেবে ভেবেই পাগল প্রায়। রাফসান দেখে যাচ্ছে, শুধু দেখেই যাচ্ছে ওই অস্বচ্ছ কাকচক্ষু। এত নিষেধ, এত যে মানা, তবুও গ্রাহ্য করছে না মন তার এক চুল। এই কি ভালোবাসার অপার ক্ষমতা? এই কি সেই প্রহেলিকা যার শুরু আছে কিন্তু শেষ নেই? কেন, কেন রে মন, কেন তুই এত বেয়ারা হলি? কেন সব অসাধ্য জেনেও নিজেকে খেয়ালি ওই কাকচক্ষুর দুর্ভেদ্য অন্তরালে? পরিণাম জেনেও কেন এই পথে হেঁটে চলেছিস? মৃত্যুকে আলিঙ্গনে ভয় নেই, তবে তাকে পাবো না ভাবতেই জগতের সমস্ত ভয় এসে বুকে চেপে বসে। কি যন্ত্রণায় আমার দিবারাত্রি কাটে তা যে শুধু আমিই জানি। লোকে শুনলে হাসবে, বলবে 30 পেরিয়েও তুমি এত বোকা, এত অধম। আমি কি করে বোঝাই তাদের? মনের চোরাবালিতেই নিজেকে খোয়ানোর ইতিহাস। সব যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে ভেবে চিনতে তারপর হতো, তবে মজনু মজনু নয়, কয়েস রয়ে যেত। গাড়ি গন্তব্যের উদ্দেশ্যে সাঁই সাঁই করে এগিয়ে চলেছে। জনবহুল রাস্তার দুধার ছেড়ে জনশূন্য ফুটপাত, সবটা উপেক্ষা করে এগিয়ে চলছে গাড়ি। মেহের অনেকক্ষণ হলো চুপ করে আছে, সমস্ত মুখ তার বিষণ্ণ। গাড়ি সিগন্যালে পড়লে রাফসান আরেকবার লুকিং গ্লাসে তাকায়। কোনো হেলদোল নেই ব্যাক সিটে বসা মানবের মধ্যে। রাফসান তার চোখে নিজের কোনো অস্তিত্বই দেখেনি, দেখবেই বা কী করে? কি হয় রাফসান তার? তেমন কিছুই না হয়েও কিছু। সেই কিছুটাই রাফসানের সকল যন্ত্রণার মূল। এই কিছুটাতেই তাকে বোবা বানিয়ে দেয় নীরার সম্মুখে। লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। রাফসান সামান্যের জন্য ধরা পড়ে না নীরার চোখে। নীরার বিরক্ত ভরা চাহনি হঠাৎ তার ওপর নিক্ষিপ্ত হয়। দমবন্ধ হতে হতে বাঁচে রাফসান। বড় কষ্টে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে সে। কৈশোরের প্রেমের বাণে বিদ্ধ যুবকের ন্যায় ছটফট করে তার ভেতরটা। রাফসানের খুব ইচ্ছে হচ্ছে আর একটাবার তাকিয়ে তাকে দেখার। এই মুহূর্তে এমন দুঃসাহস দেখানোর অর্থই হলো সর্বনাশকে নিমন্ত্রণ করা। রাফসান দুর্বল চিত্তের কিশোর প্রেমিক যুবক নয়, তার মধ্যে সেই শক্তি আছে যা দ্বারা সহজে না হোক কঠিনে হলেও সব নিয়ন্ত্রণ করা সম্ভব। রাফসান নিজেকে সামলে নিয়ে মৃদু হাসল। মেহেরের দিকে নজর পড়তে ভ্রুকুটি করে বলল, কি হয়েছে? মেহের অশ্রু ছলছল বাচ্চা শিশুর মতো তার দিকে তাকায়, যেন এখনই চোখের কোণার বাঁধ ভেঙে জলে ভাসিয়ে নেবে সব। রাফসান নড়ে চড়ে বসল। মেহেরকে এতটা অসহায় হতে এর আগে দেখেনি সে। স্বভাবতই বিস্ময় তার চোখে মুখে। উদ্বিগ্ন হয়ে ওঠে জবাব না পেয়ে। পুনরায় জিজ্ঞেস করে, মেহের কি হয়েছে বলো? রাফসান, মেহের আছড়ে পড়ে তার বুকে, দুহাতে গলা জড়িয়ে শব্দ করে কেঁদে ওঠে। পেছনে বসা নীরা উৎকণ্ঠিত মেহেরের কান্নাকাটি দেখে রাফসান অস্বস্তি অনুভব করছে। নীরাকে এক পলক দেখল সে। নীরা উদ্বিগ্ন হয়ে আছে মেহেরের দিকে চেয়ে। আচ্ছা, একটু হিংসা সৃষ্টি হলে কি হতো না তার মনে? রাফসান মনে মনে হাপিত্তোষ করছে। রাফসান মেহেরকে নিজের কাছ থেকে ছাড়িয়ে পানির বোতল এগিয়ে দেয়। মেহের বোতলটা কোলের মধ্যে নিয়েই নাক টানে। নীরা মুখে গিয়ে বলে, আপু কি হয়েছে? আব্বু স্ট্রোক করছে। মেহের থেমে যায়। জানালার বাইরে তাকিয়ে চোখ মুছে সে ঘুরে রাফসানকে বলে, আমাকে যেতে হবে রাফসান। অবশ্যই যাবে, চলো আমিও যাব। সরি, তোমাকে নিতে পারবো না। আমার পরিবারকে তো চিরই তুমি। প্লিজ কষ্ট নিও না, আমি নিরুপায়। মেহের রাফসানের হাতটা নিজের হাতে নেয়। রাফসান নীরাকে দেখে আর চোখে। সে শুধু মেহেরের মুখের দিকেই তাকিয়ে আছে। রাফসানকে দেখলে বুঝি ভস্মীভূত হয়ে যাবে। রাফসানের অনুরাগ হয়। রাফসান মেহেরের হাতটা শক্ত করে ধরে, আশ্বস্ত করে বলে, পাগল তুমি, রাগ করবো কেন? যাও, তবে প্রমিস করো গুরুতর সমস্যা হলে আমায় জানাবে। জানাবে তো? মেহের আবার গলা জড়িয়ে ধরে রাফসানের। রাফসান মেহেরের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। মেহের রাফসানকে অনুরোধ করে রাতটা বাসায় থেকে যেতে। সে না থাকলেও শারমিন এবং নীরা তো আছেই। রাফসান রাজি হচ্ছিল না। এমনিতেও সে নীরার আশেপাশে থাকলে তাল হারাচ্ছে। রিস্ক নেওয়া মানেই দুর্ঘটনা ঘটে যাবে। কতক্ষণ নিজের মনকে বাধা নিষেধের বেড়াজালে আটকে রাখতে পারবে সে? নীরা মানেই তার জন্য ঘূর্ণিঝড়।
তার উপস্থিত সব এলোমেলো করে দেয় রাফসানের। যত দূরে থাকা যায় ততই ভালো, যন্ত্রণা হোক তবুও সেটা মধুর। মুখোমুখি হলেই আকাঙ্ক্ষা বেড়ে যায়, যা পাওয়ার নয় তার আকাঙ্ক্ষা করা বোকামি। মেহের বারবার অনুরোধ করায় অনিচ্ছা সত্ত্বেও রাফসানকে রাজি হতে হলো, তবে শুধু রাতটা থাকবে বলে। সকালেই সে চলে যাবে। মেহের ধন্যবাদ দেয় কথা রাখার জন্য। নীরার কাছে এসে বলে দেয় রাফসানের খেয়াল রাখতে। নীরা নিতান্তই অনীহা মনে মাথা নাড়িয়ে ঠিক আছে বলে। মেহেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা নীরার জানা নেই। সে শুধু করুণ চোখে চেয়ে রয় মেহেরের যাওয়ার পথে। মেহের মোবাইলের মেসেজ বক্সে ওপেন করে। একটু আগে ওর ছোট্ট ভাই মাহাদি টেক্সট করেছিল, হসপিটালের নাম ঠিকানাও দিয়েছে খবরটা জানিয়ে। মেহেরের ঠিকানা দেখে আরেক দফা চোখের জল ফেলল। হাঁটতে হাঁটতে বনানীর ওভারব্রিজে উঠে গেছে সে। কল লিস্টে গিয়েই দেখল 15টা মিসড কল মাহাদির। মোবাইল সাইলেন্ট থাকায় কিছু টের পায়নি সে সময় মতো। হঠাৎ মোবাইল অন করতেই টেক্সট চোখে পড়ে। এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল তার পৃথিবী। বাবার সাথে যাই হোক, সে তো বাবা ছিল। মেহের তার হাত ধরেই চলতে শিখেছে। সেই বাবার কিছু হওয়া মানেই মেহেরের পৃথিবী শূন্য হয়ে যাওয়া। দূরে থাক তবু বেঁচে থাকুক বাবা। মেহের কাপা হাতে ভাইকে কল করে। ডিটেলসে সব শুনতে শুনতে বাসে উঠে বসে সে। সিগন্যাল ছেড়েছে, গাড়ি আবার চলছে। নীরা জড়সড় হয়ে বসে আছে। মেহেরের জন্য খারাপ লাগছে ওর। মনে মনে প্রার্থনা করছে যেন সব ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায় মেহেরের বাবা। রাফসান এক মনে গাড়ি ড্রাইভ করছে। নীরার উপস্থিতি ভেতরটা তোলপাড় করলেও বাহিরে সে নির্বাক স্থবির। নীরার প্রচণ্ড রকম অস্বস্তি হচ্ছে এই লোকের সাথে একা বাড়ি ফিরতে। আবার থাকবেও নাকি আজ? কবে যে একটা ভালো জব হবে আর এই সব অতীত পিছু ছাড়বে। নীরা আজকাল স্বার্থপর ভাবনা ভাবে, নিজেকে ছাড়া কিছুই তার ভাবনায় আসে না। তার কেউ কোথাও নেই। নিজেকে বাঁচতে তাকে সব ভুলে সামনে এগাতে হবে। এসব লোক, তাদের ঘেরা অতীত সব উপেক্ষা করবে সে। এই লোকের থাকা না থাকায় তার মধ্যে কোনো ভাবাবেগের উদয় হতে দেয়া যাবে না আর। নীরা মনোযোগ ক্যারিয়ারের ভাবনায় ডোবায়। আজকের মতোই ভালো দক্ষতা দেখাতে হবে তাকে, এটাই তার লক্ষ্য হবে, ভিন্ন কিছু নয়। বাসায় পৌঁছে নীরা ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসে। সারাদিন কর্মব্যস্ত থেকে এ সময় বড্ড টায়ার্ড হয়ে যায়। রান্নাঘরে ঢোকার মন মানসিকতা থাকে না। অন্যদিন সকালে রান্না করে ফ্রিজে রেখে যায়, কিংবা শারমিন মেহের মন মতো রান্না করে। রাতে এসে খুব একটা রান্নার ঝামেলা পোহাতে হয় না। কিন্তু আজ ঝামেলা হচ্ছে এই লোকটার কারণে। অতিথি আপ্যায়ন স্বভাবের কাজ, নীরার তাতে সমস্যা নেই। তবে এই লোক কিংবা তার পরিবার অতিথি হয়ে আসলে ঘোর সমস্যা নীরার জন্য। তাদের খাওয়ানোতে বিন্দু মাত্র রুচি কাজ করে না নীরার ভেতর। রাগে দাঁত কামড়ে ভাত বসায় চুলায় নীরা। মাংস চপিং বোর্ডের ওপর কাটছে মনমরা হয়ে। সময় বুঝে এইভাবেই বদল হয়। একদিন রাফসান নীরার রান্না খেতে চায়নি, আর আজ নীরা খাওয়াতে চাচ্ছে না। শারমিন এখনও ফেরেনি দেখে নীরার আরও বেশি রাগ হচ্ছে। যদিও এসব রাগ বিরক্ত শুধুই মনে মনে, বাহিরে সে স্বাভাবিক। যা যুদ্ধ হয় তার মনেই হয়, বাহিরে তার হাঁচ পাওয়া ভার। নীরা রান্নাঘর ছেড়ে বেরিয়ে রুমের দিকে অগ্রসর হয়। নীরু। নীরা শান্ত বাচ্চার মতো নত মুখে ঘুরে দাঁড়ায় রাফসানের ডাকে। এই, আপনি আমাকে নীরু কেন বললেন? নীরু আমাকে আপন লোকেরা বলে। আপনি ডাকলে নীরা ডাকবেন, নয়তোবার ডাকবেন না। মনে মনে ভীষণ রেগে বললেও সামনে শীতল কণ্ঠে বলে, জি বলুন। আমার মোবাইলটা অফ হয়ে গেছে, চার্জ শেষ। চার্জার হবে? রাফসান চঞ্চল চোখে এদিক সেদিক চেয়ে বলল। চশমার ফাঁকে সে চোখের ভাষা বোঝা সহজ নয়। নীরাকে তার ব্যাকুল মন ভাবতে চাইলেও সে সেই সুযোগ তেমন দিচ্ছে না, বড় শক্ত শাসনে রেখেছে মনকে। নীরা দৃষ্টি তুলে রাফসানের দিকে তাকিয়ে বলল, আমি দেখছি আছে কি না। নীরা বাটনওয়ালা স্বল্প দামি মোবাইল সেট ব্যবহার করে। তার মোবাইল চার্জারে হবে না বিধায় শারমিনের চার্জার নিয়ে এলো। রাফসান হাত বাড়িয়ে চার্জার নিতেই নীরার হাতে স্পর্শ হলো সামান্য। দুজনেই ঝটকা মেরে হাতটা নিজের কাছে নিয়ে এলো। নীরা গটগট করে হেঁটে চলে আসে রান্নাঘরে। রাফসান সরি বলার অবসরটুকু পেল না। মেহেরের রুমে ফিরে এলো রাফসান। চার্জার অন করে বিছানায় গায়ে এলিয়ে বসলো। চশমাটা খুলে রাখলো সাইড টেবিলের কোণে। কপালে আঙুল ঠেসে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ে সে। শারমিন ফিরল রাত করে। এসে রাফসানকে দেখে সে কি খুশি। এতক্ষণের পিনপতন নীরবতা নিমিষেই গায়েব। শারমিনের হাসি আর কথার ঝর্ণায় মুখরিত বসার ঘরটা। তবে মাঝে মাঝে নীরব হয়ে যাচ্ছে ওরা মেহেরের বাবার কথা ভেবে। রাফসান ইদানিং কথা বলা কমিয়ে দিয়েছে বোধহয়। শারমিন হঠাৎ কথাটা বলে হাসলো। রাফসান হেসে বলল, কথা বলা কমায়নি, বরং কথায় আজকাল খুঁজেই পাচ্ছি না বলার মতো। শারমিন গম্ভীর মুখে বলল, ইন্টারেস্টিং ব্যাপার তো। আপনি কি জানেন এসব কিসের লক্ষণ?
না। প্রেমে পড়ার লক্ষণ। বলেই শব্দ করে হাসে শারমিন। রাফসান অপ্রস্তুত হয়ে পড়ে। তবে কি তাকে দেখলে আন্দাজ করতে পারছে সবাই? না না, তা কি করে সম্ভব? রাফসান অনিচ্ছাপূর্বক হাসল, বলল, আমি তো জানতাম প্রেমে পড়লে মানুষ বকবক করে, কারণে অকারণে। আর তুমি বলছো ভিন্ন কথা। সবার ক্ষেত্রে একই রকম হয় নাকি? আচ্ছা। রাফসান ভ্রু তুলে মুচকি হাসল। হঠাৎ ভাবলো শারমিন মজা করছে হয়তো তার সাথে, তাতেই যেন হাঁপ ছেড়ে বাঁচে। শারমিন সূক্ষ্ম চোখে রাফসানকে দেখল। তার আজ পাকা ধারণা হয়ে গেল শুধু মেহের নয়, রাফসানও হাবুডুবু খাচ্ছে ভালোবেসে, অথচ কেউ কাউকে কিচ্ছুটা বলছে না। দুটো এক ধাঁচের লোকেদের প্রেম না করাই ভালো। বিপরীতে আকর্ষণ বিকর্ষণ সবই যথার্থ হয়। আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করে বিপরীত প্রেমে। কথা বলার এক ফাঁকেই নীরাকে কফি দিতে বলে শারমিন। নীরা রান্নাঘরেই ছিল। মাংসটা প্রায় হয়ে এসেছে, মাছটাও রান্না শেষ। মাংস রান্না হতেই চুলায় দুধ বসিয়ে দেয়। ততক্ষণে আরেকবার ডাক পড়ে তার বসার ঘর থেকে। নীরা মাথায় ওড়নাটা টেনে ধীর পায়ে সেখানে গিয়ে দাঁড়ায়। শারমিন হাসি মুখে বলল, ভাইয়ের সাথে কথা বলেছিস? শারমিনের প্রশ্নের জবাবে কি বলবে ভেবে পেল না নীরা। চুপ করে রইল কথা খুঁজতে গিয়ে। রাফসান বুঝলো নীরার দিকে এক পলক তাকিয়ে। শারমিনকে বলল, হ্যাঁ হয়েছে। নীরা চোখ তুলে তাকিয়ে রইল রাফসানের দিকে। রাফসান শারমিনের দিকে মুখ করে বসা। নীরাকে চুপ দেখে শারমিন বলল, আমার বোনটা পোকার জাহাজ, বুঝলেন ভাই? এত বোঝাই, একটু চালাক চতুর হ, বোঝেই না। আমার অফিসের লোক নেবে, মার্কেটিং বিষয়ে অভিজ্ঞতা আছে এমন মেয়েদের অগ্রাধিকার দিচ্ছে। একবার ভেবেছিলাম ওর সিভিটা স্যারকে দেবো, পরে দিলাম না। ভাবলাম আরও মাস দুয়েক থাক এখানে, শিখুক কিছু, ভালো করছি না রাফসান ভাই? হ্যাঁ, তুমি তোর বোন, যা করবে ভালোই হবে। তবে আমার মতে ও ভালো করে পড়ালেখাটা কন্টিনিউ করলেই বেশি ভালো হয়। পড়ালেখা তো ছাড়ছে না, ওটাও করছে, পাশাপাশি এটাও করুক। বোঝেনি তো সব। আমার বিয়ের কথাবার্তা চলছে, শীঘ্রই হয়ে যাবে। ওর কি ভেবে ভাবলেই মাথা ঘোরে আমার। ওকে তো একে তো বোকা সে, তার উপরে বিধবা। কি হবে ওর? জীবনটাই শেষ হয়ে গেল অকালে। বিয়ে দিতে গেলেও কত কথা হবে। সবই তো জানেন, মেয়ে মানুষের কপাল একবার ভাঙলে জোড়া লাগানো সহজ না। ওর কপাল তো ভাঙার সাথে সাথে পোড়াও। শারমিন স্থির চোখে ফ্লোরের দিকে তাকিয়ে রয়। রাফসানের কলিজা মনে হয় কেউ খামচে ধরল। দাঁতে পিষে হাত মুট করে চোখের পাতা ফেলল সে। নীরার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। দু চোখের কোনা ভরে উঠল নোনা পানিতে। যা ভাবতে চায় না তাই বারবার ওর সামনে আসে। কান্না গলা অবধি এসে ঠেকেছে বিধবা শব্দটা শুনে। সে বিধবা, এই যে অমোঘ সত্য তার জন্য। এমন কারো বিধবা যে বেঁচে থাকতে তাকে শান্তি দেয়নি, মরে গিয়েও সমাজের চোখে ছোট করে গেছে। এতটাই ছোট যে সবাই তাকে হেয় করে। তার মূল্য যেন ওই সধবা ট্যাগেই ছিল। বিধবা, ডিভোর্সি, এদের তো সমাজের লোকে রিজেক্টেড বলে উপহাস করে। 4 বিয়ে সুন্নত শুনলেই কেউ কেউ সগৌরবে হাসে। বিধবা, ডিভোর্সি, বিয়ে করা সুন্নত শুনলে পরক্ষণে নাক সিটকায়। নীরা এখন আর নাক সিটকানির ভয় করে না। তার কোনো পুরুষের প্রয়োজন নেই। এই মূল্যহীন জীবনের বোঝা সে একাই টেনে যাবে। মৃত্যু বয়ে বেড়াবে নিয়তির দেয়া ঘা। নীরা টালমাটাল পায়ে চলে আসে রান্নাঘরে। হাঁটু মুড়ে বসে নীরবে কাঁদে আপন মনে পিষ্ট হয়ে। শূন্য, সব শূন্য। যা আছে ধরা মাঝে তার সবই অমূল্য। আমি একাই শুধু বিনামূল্য। রাতে ফের আর আসেনি নীরা রাফসানের সামনে। অভুক্ত শুয়ে সারা রাত কেটেছে ভাগ্যের নির্মমতা ভেবে ভেবে। শারমিন বুঝেও চুপ রইল। সে দেরিতে হলেও বুঝেছে তখন কথাটা ওভাবে বলা অনুচিত হয়েছে। উচিত অনুচিত জ্ঞান সবসময় ধরে রাখা যায় না। শারমিন আজকাল নিজেই অনুধাবন করেছে সে নীরার সাথে বিরূপ আচরণ করছে হঠাৎ হঠাৎ। এত ভাবনা চিন্তার প্রেশার নিতে না পারলেই এমন হচ্ছে। নীরার পরিবারে নীরার মাই কেবল গোপনে তাকে কল করে। নীরাও সেটা জানে না। বোনঝির কাছে তিনি সর্বদা কান্নাকাটি করেন মেয়েকে দেখে রাখার কথা বলে। নীরাকে তার পরিবার মেনে নিতে পারছে না এই মুহূর্তে। নীরার আরও 2টো বোন আছে, ছোট্ট একটা ভাই আছে। তাদের ভবিষ্যৎ চিন্তা করেই নীরার বাবা নিজাম তালুকদার বড় মেয়েকে বাড়িতে তুলতে চাচ্ছে না। এসব কারণেই শারমিন খালার কান্নাকাটিতে মাঝে মাঝে রেগে যায়। 2-3 কথাও শোনাতে কুণ্ঠিত হয় না সে। নীরার মায়েরই প্রতিরূপ। সব সহ্যের চরম ক্ষমতা এদের মধ্যে বিদ্যমান। শারমিন নিজেকে শান্ত করে এত চাপ নিলে শেষে ব্রেন স্ট্রোক করে বসতে পারে। মনে মনে রিল্যাক্স আওড়ায় সে।
নীরার দিকে তাকিয়ে লম্বা করে শ্বাস নেয়। লাইটের সুইচ অফ করে শুয়ে পড়ে নীরার পাশে। মনে মনে প্রার্থনা করে একদিন নীরা অনেক স্ট্রং হবে, সকল দুঃখ ও দুর্দশা উপেক্ষা করে সফল হবে জীবনে। শারমিনের চাওয়া পাওয়াতে পরিণত হবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দিহান সে। তবুও চাইল। রাতের গভীরতা বাড়ার সাথে তার চোখে ঘুম নেমে এলো। তলিয়ে গেল ঘুমের দেশে। নীরার চোখে ঘুম নেই। উন্মিলিত চোখে জানালার বাইরে চাঁদের আলোয় অনুজ্জ্বল আকাশটাকে দেখছে সে। অপলক সিক্ত সে চাহনি। পাশের রুমের শায়িত রাফসান। ঘুম তারও চোখে নেই। একটা মানুষকে ভালো লাগার অনেক কারণ দাঁড় করানো যায়, কিন্তু ভালোবাসার কারণ সহজে দাঁড় করানো যায় না। তাই মনে মনে বলে, যদি কেউ বলে মেহেরকে তোমার কেন ভালো লাগে, সহজ উত্তর, মেহের আমার মতো প্রাণ খোলা চটপটে, বন্ধুত্বের সেরা উদাহরণ মেহের। অন্যদিকে যদি কেউ বলে নীরাকে ভালোবাসার কারণ কি, আমি নিরুত্তর হয়ে যাই বহুক্ষণ। ভাবি, ভালোবাসতে কি কারণের এত প্রয়োজন? ভালোবাসা তো হৃদয় টানে হয়। তাকে আমার হৃদয় উপলব্ধি করেছে, ভেবেছে হাজার বারণ সত্ত্বেও। এটা সত্যি একদিন তাকে করুণার চোখে দেখা মন আমার আজ কেবলই ভালোবাসার চোখে দেখে। এটা অনুচিত, অন্যায় হয়তো সবার চোখে। মৃত ছোট ভাইয়ের বউকে নিয়ে এসব ভাবাটা অশোভন। কিন্তু কেউ কি জানে আমার মনের খবর? নিয়মনীতি সে মানছে না। পৃথিবীর কত মেয়েকেই এই দু চোখ অবলোকন করেছে। কই, মনে তো তারা বাসা বাঁধেনি। এই নীরাই কেন কেন অন্য কেউ হলো না? মাকে বলেছিলাম যাকে আমার মন পছন্দ করবে বিনা বাক্যে তাকে সবটা জানিয়ে আপন করে নেব। কেন পারছি না আপন করতে? কেন অত বাধার দেয়াল? রাফসান উঠে বসে বিছানার উপর। সিগারেটের প্যাকেট হাতে নিয়ে চলে আসে খোলা বালকনিতে। নিস্তব্ধ শহর, শুধু তার মনটাই অস্থির। আবার ভাবে, আহনাফের মৃত্যুর পর পুরো দুটো সপ্তাহ তাকে নজরে নজরে রেখেছিলাম। হাসপাতালে বেডের মৃত রমণীর মতো পড়ে থাকতো নীরা। নির্বাক স্থবির হয়ে পড়েছিল সে। না খেতে পারত, না বসতে। কি তীব্র যন্ত্রণা হতো এই দৃশ্য দেখে। যারা দেখেনি তারা বুঝবে না। তখনও বুঝিনি করুণার চোখে দেখা সে মানবী আমার কতটা দখল করে নিয়েছে। নিজের কর্তব্য হয়ে দাঁড়ালো সে। আমাকে দেখে যখন নীরা চোখ ফিরিয়ে নিত, ভীষণ কষ্ট অনুভব করতাম। ভেবেছিলাম দূরত্বে বুঝি তাকে নিয়ে ভাবনা কমবে। মানুষ ভাবে এক, হয় আরেক। ক্রমশ তাকে নিয়ে আকাশ পাতাল দুশ্চিন্তা হতে লাগলো। আগের চাইতেও বেশি ভাবলাম তাকে নিয়ে। বদলে যাচ্ছিলাম আমি আমারই অগোচরে। যা কিছু ঘটতে লাগলো সব কিছুর মধ্যে তারই ছায়া পড়ল। কি অদ্ভুত ছিল সেসব ভাবনা আমার। ভাবলাম মাকে বলি মা, আমি সেই কাঙ্ক্ষিত নারীর সন্ধান পেয়েছি তাকে, যাকে আমার মন এবং আমিও ভীষণভাবে ভালোবাসতে শুরু করেছে। বলার পূর্বেই জানলাম আমি তাকে যতটা পছন্দ করি, আমার মা তাকে তার চেয়েও বেশি অপছন্দ করে। আর যাকে আমার মা পছন্দ করেছে সে আমার প্রিয় বন্ধুটি। বান্ধবী বললাম না, কারণ তাকে আমি বান্ধবীর নজরে কোনোদিনই দেখিনি। বন্ধুই ভেবেছি। আমার কষ্টের সীমা রইল না। জানলাম মেয়েরাও আমাকে ঠিক এমন করেই চায়, যেমন করে আমি নীরাকে চাই। হার মানলাম। পৃথিবীর সমস্ত প্রেমিকদের ধিক্কারে আমার উপর বর্ষিত হলো। আমি সফল, বাকি ব্যারিস্টার হলেও সফল প্রেমিক হয়ে উঠতে পারলাম না। এই বেলায় আমার সব কথা গোলমেলে হয়েছে। সারা রাত নির্ঘুম কাটিয়ে ভোর হতেই তৈরি হয়ে নেয় চলে যাওয়ার জন্য রাফসান। শারমিনকে কল করে জানাতেই শারমিন দ্রুত বিছানা ছেড়ে উঠে আসে। রাফসানের চোখ মুখ দেখে ভ্রুকুটি করল শারমিন। বলল, রাতে ঘুমাননি ভাই? রাফসান কথাটা শুনে অপ্রস্তুত হাসলো। প্রসঙ্গ এড়িয়ে বলল, সকাল সকাল বিরক্ত করলাম তোমাকে, কিছু মনে করো না। আসি তাহলে। নাস্তা করে যেতেন, আমি নীরাকে ডেকে তুলছি। আরে না না, ওকে ঘুম থেকে তোলার প্রয়োজন নেই। আমার ইমার্জেন্সি কাজ আছে, সো যেতেই হবে এখন। ভালো থেকো। কথা বলতে বলতে দুজন দরজার কাছে চলে আসে। রাফসান সতর্কে একবার নীরার রুমের দরজার দিকে তাকায়। একবার দেখতে ইচ্ছা করছে, আবার ইচ্ছেটাকে নিষ্ঠুরভাবে দমিয়ে নিচ্ছে সে। শারমিন পাংশু মুখে বলল, আবার আসবেন কিন্তু, ভালো করে আপ্যায়ন করতে পারলাম না। রাতে তো খেলেনি না, সকালের নাস্তাটাও খেয়ে গেলেন না। পাগল তুমি? আমি কি খাওয়ার জন্য আসছি এখানে? যথেষ্ট আপ্যায়ন করেছ, বরং আমার কারণে অযথায় তোমাদের কষ্ট হলো। আরে কি বলেন এগুলো? আপনি আমাদের জন্য কি আর বলতে হবে মুখে? আমার বোনটা আজ স্বনির্ভর, সে আপনারই জন্য। ওর ওই সময়ে চিকিৎসার খরচ, পড়ালেখার খরচ আপনিই বহন করেছেন। আপনি পাশে না থাকলে ওকে বাঁচাতে পারতাম না সে সময়। আজও যা সব আপনার আর মেহেরের বদৌলতে। শারমিন, কতবার বলেছি এসব মুখে আনবে না। সবই আল্লাহর বদৌলতে হয়েছে।
আমি এবং মেহের মাধ্যম মাত্র। কেন ভাই? নীরার কি জানার দরকার নেই আপনি কি কি করেছেন ওর জন্য? না, প্রয়োজন নেই। আশা করবো এমন কথা নেক্সট টাইম তুমি মুখে আনবে না। আর হ্যাঁ, ও বিধবা হোক আর যাই হোক, কোনোদিন এইভাবে বলবে না। ওর স্থানে তুমি আমি নেই শারমিন। আমরা বুঝবো না ওর কষ্টটা। যা বুঝবো না তা বোঝার ভান করে ওর কষ্ট বাড়িয়ে দেওয়াটা অন্যায়। এমনটা তুমি করবে না আর আশা করে। রাফসান রাগত স্বরে বলল। সরি ভাই। শারমিন বলল, আচ্ছা আসি। মেয়ের মোবাইল বন্ধ পাচ্ছে, ওর কল আসলে বলো আমি চলে গেছে। আর হ্যাঁ, নীরার জন্য ভালো জবের ব্যবস্থা আমি করে দেব। এসব নিয়ে খামোখা চিন্তা করো না। জি ভাই। শারমিনের মুখটা উজ্জ্বল হয়ে গেল, স্বস্তি পেল মনে সে। রাফসান তৃষ্ণিত নজরে নেমে এলো নিচে। গাড়িতে বসে দীর্ঘশ্বাস ছেড়ে ড্রাইভ করে ছুটে বেরিয়ে এলো রাস্তায়। গাড়ি চলছে ঢাকা হাইকোর্টের উদ্দেশ্যে। জরুরি কাজ আছে সেখানে, সেটা শেষ করে উঠবে হোটেলে। রাতে চেক আউট করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে রাফসান। পেছনে রেখে যাবে মূল্যবান সম্পদটাকে। রাফসান হোটেলে ফিরল বিকেলে। ফ্রেশ হয়ে খেতে বসলো সে। সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি ওর, শুকনো হয়ে আছে মুখটা। খাওয়ার মাঝেই মায়ের কল আসলো। রাফসান রিসিভ করতে ওপাশে অস্থির কণ্ঠে রাহেলা বলল, বাবু তুই কি রওনা দিয়েছিস? না মা, একটু পর রওনা দেব। কেন বলো তো? রাহেলা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এ পাশে সে শব্দ স্পষ্ট শুনতে পায় রাফসান, তাতেই বেশ অবাক হয় সে। রাহেলা ছেলেকে হাসি হাসি স্বরে বলে, ভয় পেলি নাকি? না, তবে অবাক হয়েছে। আরে অবাক হওয়ার মতো কিছু হয় নাই। কাল সকালে আমিও ঢাকায় আসছি। জিজ্ঞেস করবি না কিন্তু কেন? বলবো না এখন। অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে বুঝলি। সেটা অবশ্য তোর সম্বন্ধেই। সারপ্রাইজ দিব তোকে, বুঝলি বাবু। আচ্ছা রাখি। রাফসান কিছু জিজ্ঞেস করার পূর্বেই রাহেলা কল কেটে দেয়। মায়ের রহস্যময় হাসি, কথা এবং হঠাৎ ঢাকায় আসার অর্থ কী দাঁড়ায়? রাফসানের দম বন্ধ হয়ে আসছে অজানা আশঙ্কায়। যদিও সে জানে যা ঘটুক মেনে নেওয়া ছাড়া তাহার কোনো উপায় নেই। সে তার মায়ের কাছে ওয়াদাবদ্ধ। তার চেয়েও বড় কথা, নীরা তাকে মেনে নেবে না। নীরার চোখের এইটুকু ভাষা তো পড়তে পেরেছে রাফসান। তার মনের কথা প্রকাশে এলোমেলো হয়ে যাবে সবার জীবন। নীরা বহু কষ্টে ঘুরে দাঁড়িয়েছে। তাকে এসবের মুখোমুখি করে অপমানিত লাঞ্ছিত করতে চায় না রাফসান। বুকের পাশটায় চেপে বসা যন্ত্রণাটাকে কিছুতেই কমাতে পারছে না সে। ব্যর্থ প্রেমিক হওয়ার মতো কষ্ট পৃথিবীতে আর নেই। কেন প্রেমিক হতে গেলাম? কেনই ওই প্রহেলিকার মায়ায় মন হারালাম? গতকালকের মতো আজও নীরা কর্মচাঞ্চল্য দেখাচ্ছে। কোনো রকম জড়তা প্রকাশ পাচ্ছে না তার কথা আচরণে। মিতালি গতকাল থেকে বিষয়টা লক্ষ্য করে জ্বলছে। নীরার সহকর্মী মিতালি, নাম মিতালি হলেও মিল তার কারোর সঙ্গেই হয় না। আশেপাশের মানুষকে ছোট করা, হেয় করা তার অন্যতম কাজ। নীরার কাজে ভুল ধরে সে পৈশাচিক আনন্দ পায়। ম্যানেজার নীরাকে পছন্দ করে না, তার অন্যতম কারণও হলো এই মিতালি। সহজ সরল অদক্ষ নীরাকে কী করে ছোট করতে হয় কিংবা তার মন মানসিকতা কী করে ভাঙতে হয় তা খুব জানে মিতালি। নতুন নতুন সবাই অনভিজ্ঞ থাকে। মিতালি নিজেও একসময় ছিল, তবু অন্যের সমস্যায় সে মজা ভেবে তুচ্ছ-তাচ্ছিল্য করে। নীরাকেও কম করেনি। ম্যানেজারকে বুঝিয়েছে নীরা এই কাজে অযোগ্য। মার্কেটিংয়ে এক বিন্দু জ্ঞান তার নেই। আসলেই ছিল না নীরার। এটা ম্যানেজার জেনেই তাকে জব দিয়েছে। ভেবেছিল ধীরে ধীরে শিখে যাবে। নীরা শিখছে। ভুল ত্রুটি সংশোধনের জন্য সিনিয়র ভেবে মিতালির সাহায্য চেয়েছিল একসময়। সাহায্য করে তো দূরের কথা, ঝাড়ি আর অবজ্ঞা ছাড়া কিছুই মেলেনি তার কাছে। এসব দেখে আরমান এবং শিলা নীরাকে গোপনে সাবধান করেছে মিতালির বিষয়ে। সেই থেকে নীরা মিতালির থেকে দূরত্ব বজায় চলে। নীরা অন্য সবার মতোই মার্কেটিং বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছে। এ যেন মেনে নিতে কষ্ট হচ্ছে মিতালির। নীরাকে ছোট করার মানুষের লোক দেখানো হাসি এসে নীরাকে বলে, সবাইকে দিয়ে সব কিছু হয় না বুঝলি তো। চেষ্টা করতে ক্ষতি কি? আজ না হলে কাল হবে। নীরা মুখে জবাব দিয়ে দেয়। মনে মনে তেলে বেগুনে জ্বলে উঠলেও বাহিরে হাসতে হাসতে বলে, তাই কর চেষ্টা, দেখি কত দূর তোর ভাঙা নৌকা ভাসে। চাপার জোর বাড়ালেই হয় না, আরও কিছু জানতে হয়। মুখ ভেঙে চলে যায় মিতালি। নীরা ম্লান হাসে মিতালির দিকেছে। এইটুকু জীবনে কত কিসিমের মানুষ সে দেখলেও মিতালির দিক থেকে দৃষ্টি সরিয়ে কাজে মনোযোগী হয় নীরা। কাস্টমার সামলাইতে তার দিন কেটে যায়। ডিউটি শেষে সবাই বাইরের রাস্তায় এসে দাঁড়ায়। নীরা ব্যাগ থেকে চাদর বের করে গায়ে জড়িয়ে নিল। শীত করছে ওর। পাশে দাঁড়ানো আরমানের গম্ভীর মুখ দেখে খারাপ লাগে ওর। আরমানকে গতকালের জন্য অনেক কথা শোনানোর পর থেকে তেমন কথা বলছে না সে নীরার সাথে। আরমানের মলিন মুখটা দেখে নীরার খারাপ লাগলেও মনে মনে চেপে গেল। ওদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল নীরা। আগে একা বাসে উঠতে ভয় করত,
এখন তেমন করে না, অভ্যাস হয়ে গেছে প্রতিদিন আসা যাওয়া করতে করতে। বাসায় এসে নীলা শুনল মেহের এবং রাফসানের এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে একটু আগে। কাল সন্ধ্যায় আংটি বদল হবে দু পরিবারের উপস্থিতিতে। সে কারণে মেহের আজও আসবে না, বরং ওদের দুজনকে কাল যেতে হবে মেহেরের ওখানে। নীরা হিজাবের পিন একটা একটা করে খুলতে খুলতে বলল, কাল তো ছুটি নেই আমার। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, তো ছুটি রবিবার হয়। এখন কি হবে তাহলে? ছুটি নিতে পারবি তো একদিন? না আপু, পারবো না। আমি না গেলেই বোধ হয় ভালো হবে। এটা কি বলিস? মেহের কত কষ্ট পাবে তোকে না দেখলে। তুমি বুঝছো না আপু, যেখানে রাফসান ভাইয়ের মা থাকবে, সাথে ওনাদের আরও আত্মীয় স্বজন। নীরা মুখ নামিয়ে হাতের হিজাবটা মোচড়ায়। শারমিন নীরার কথাটা নিয়ে ভাবল, চিন্তিত হয়ে বলল, ঠিক বলেছিস, আমারই ভুল হয়েছে রে, ভুলেই গেছিলাম ওদের এঙ্গেজমেন্টের খুশিতে। আচ্ছা তাহলে তোর যাওয়ার দরকার নেই, মেহেরকে আমি বুঝিয়ে বলবো। হুম। মন খারাপ করেছিস? না। নীরা মৃদু হাসল। যা ফ্রেশ হয়ে নে, খাবার গরম করছি, একসাথে খাবো দুজন। আচ্ছা। শারমিন উঠে রান্নাঘরে চলে যায়। নীরা কাপড় হাতে ওয়াশরুমে ঢুকে পড়ে। কাপড় পাল্টে খাবার খেতে বসে দু বোন। অনেক কথাই হয় দুজনের। নীরা কাজের কথা, শারমিনের হবু বরের কথা। তবে সবচেয়ে বেশি শারমিন বলে মেহের আর রাফসান সম্পর্কে। তার কথায় নীরা টের পায় রাফসান এবং মেহেরের পূর্ব রিলেশন ছিল। শারমিনকে বেশ উৎফুল্ল মনে হলো ওদের এক হওয়ায়। নীরার উৎফুল্ল হতাশা কিছুই নেই। সবাই খুশি হোক, ভালো থাকুক, এই দোয়াই সে করবে। তার জীবনে যা হয়েছে অন্য কারো জীবনে যেন তার ছিটে ফোটাও না পড়ুক। খাওয়া শেষে শারমিন মেহেরকে কল করে। বান্ধবীদের মধ্যে বেশ হাস্যকৌতুক শুনতে পেল রান্নাঘর থেকে নীরা। সেও মাঝে মাঝে মৃদু হাসছে সেসব শুনে। পরের সুখে সুখী হয়েও এক ধরনের আনন্দ উপলব্ধি করা যায়। সবাই তা বুঝে না। মেহেরের মনে হচ্ছে সে কৈশোরে পা দেয়া এক তরুণী। মনের মানুষ পাওয়ার আনন্দে তার মন সমুদ্র উত্থাল আজ। অযথায় হাসছে, বকবক করছে। মেহেরকে এতটা উদ্বেলিত হতে আগে কখনো কেউ দেখেনি। পরিবারের লোকের কাছে যথেষ্ট বদমেজাজি ছিল সে। হাত যেন সম্পূর্ণ নতুন এক মেহেরকে দেখছে সবাই। মাসুদ সাহেব মেয়েকে পাশে বসিয়ে বললেন, তুই সত্যি খুশি হয়েছিস মেহু? আপু। মেহের লজ্জায় মুখ নুইয়ে ফেলে। মাসুদ সাহেব হাসেন মেয়ের দিকে তাকিয়ে। মেয়ের মাথায় হাত রেখে বলে, অনেক অন্যায় করেছি জীবনে, শাস্তিও পেয়েছি, তবে তার তুলনায় কম। ভেবেছিলাম তুই বুঝি আমাকে কোনোদিন আর আব্বু বলে ডাকবি না। মাসুদ সাহেবের কণ্ঠস্বর বিগলিত হয়। মেহের বাবার মাথায় হাত রেখে ধমকের সুরে বলে,